হ্যাঁ, আলোচ্য বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়। গুগলে যদি আমরা লিখি হন্টেড হোটেল, সবচেয়ে বেশি নাম পাওয়া যাবে ইংল্যান্ডে। ভারতীয় ক্রিকেটে একটা নিদর্শন, যাকে নিয়ে আজকে আমাদের এই আড্ডা বা যাকে নিয়ে এই তোমার কথা অনুযায়ী ওপারের কথা নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার মানে আতঙ্ক, তো এই হলো সৌরভের কথায়, নিজের কথায় শোনা আমার ওর ভূত কাহিনী, ওর নিজের অভিজ্ঞতায় ভূত কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি অমিত। ওপারের কথা নিয়ে আরেকটা নতুন এপিসোড আপনাদের সামনে, ঠিক রাত 10টা বাজে। যাই হোক, শুরু করতে যাচ্ছি। আজ আমাদের সাথে যিনি গেস্ট, মানে আমার খুব কি বলবো, আমার দাদা বলি, উনি আমার খুব বন্ধুস্থানীয়, আমি তুমি করেই বলি ওনাকে। যাই হোক, তো ওনার সাথে আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। উনি মানে অ্যাজ এ সিনিয়র একজন জার্নালিস্ট, তো স্পোর্টস জার্নালিস্ট। তো আমিও খুব খেলাধুলা ভালোবাসি। যাই হোক, তো দাদার খুব ফ্যান ছিলাম। দাদা আমার মানে কি বলবো, মানে ভগবানের মতো। ওনার খেলা দেখতে আমি কোনো খেলা ছাড়ি না। তো দীপঙ্কর দাও সেরকমই সৌরভ দাদার সাথে মানে বিভিন্ন রকম ভাবে অ্যাটাচ, মানে ওনার জীবনের সাথে। তো যাই হোক, তো দাদাই বলবেন দাদার ব্যাপারে, দাদা বলবেন দাদার ব্যাপারে। তো শুনে নিই দীপঙ্কর বাবুর থেকে, দীপঙ্কর দাদ থেকে উনি কি বলেন। নমস্কার। নমস্কার। আপনারা যারা এই চ্যানেল দেখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে টের পেয়ে গেছেন যে অমিত আপনাদের কাছে কি কি ধরনের গল্প এবং রোমহর্ষক গল্প নিয়ে উপস্থিত হয়। হয়তো নিজেদের অভিজ্ঞতার কথা আপনারা শোনেন, অমিতের বিভিন্ন ধরনের ইনপুটস থেকে আপনারা সেটা বুঝতে পারেন, এবং এটা যারা এখানে আসেন স্টুডিওতে আমার এই চেয়ারে বসেন তারা অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বলে। আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নয়, আমি আপনাদের আজকে এমন কিছু গল্প শোনাবো। অমিত, তুমি কিছুটা জানো। না, ওইটা গল্প এই কারণে যেহেতু আমি শুনেছি, আমাকে কেউ বলেছে। আমি যদি নিজে উপলব্ধি করতাম তাহলে বলতাম গল্প না, সত্যি ঘটনা। কিন্তু আমার কাছে এটা গল্প এই কারণে, যারা শুনবেন, যারা জানবেন, তাদের কাছে এটা গল্প নাও হতে পারে। কারণ যাকে নিয়ে আজকে আমাদের এই আড্ডা বা যাকে নিয়ে এই তোমার কথা অনুযায়ী ওপারের কথা নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার মানে আতঙ্ক, সেগুলো নিয়ে আমরা আজকে একটু নিপাট আড্ডায় বসতে যাচ্ছি। হ্যাঁ, আলোচ্য বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়। আমি এবারে আপনাদের এমন একটা গল্প শোনাই যেটা সৌরভের থেকে শোনা। সেটা হচ্ছে যে আমরা অনেকেই অমিত জানি 2002 ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফি, দুর্দান্ত জয়ের ফাইনাল, এবং সেই ব্যালকনিতে দাঁড়িয়ে ফ্লিনটফের একটা পাল্টা দেওয়া, যে গেঞ্জি ওড়ানো। কিন্তু ওই সিরিজেই ওই মুড যা আমরা দেখেছি, এই মুড পার্টিকুলার ডারহামে যখন ভারতীয় দল ঢুকেছিল রীতিমতো বদলে গেছিল। কেনটাই হচ্ছে তোমার এই এপিসোডের জন্য আইডিয়াল ঘটনা। আমি এবার গল্প বলিনি, কিন্তু ঘটনা বলেছি। এটা শোনা আমার পুরোপুরি সৌরভের মুখ থেকে। পরে দেখেছি যে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন শোতে, এমনকি নিজের দাদাগিরিতেও এই গল্পটা সৌরভ শুনিয়েছে যারা পার্টিসিপেন্টস ছিল তাদের। 2002 ইংল্যান্ডের টিম গেছে, ভারতীয় দলের অধিনায়ক কিন্তু সৌরভ। ট্যুর করে গিয়ে ডারহামে যখন ঢুকেছে, সেখানে চেস্টারলে বলে একটা জায়গা আছে, সেখানে যে হোটেলে রাখা, ওখানে কি হয়, ইংল্যান্ড যারা ট্যুর করেছে তারা প্রত্যেকেই জানে যে সেখানে হাল ফ্যাশন যেসব হোটেল হয়েছে সেগুলো 5 তারা অনেক রকম। সেগুলোর মধ্যেও আগেকার দিনে ব্রিটিশ দুর্গ যেগুলো থাকতো, হাভেলি থাকতো, সেইগুলোতে খুব নামি দামি হোটেল হতো। এবং আমরা যারা বিভিন্নভাবে আজকে গুগলের সাহায্য নিই, গুগলে যদি আমরা লিখি হন্টেড হোটেল, সবচেয়ে বেশি নাম পাওয়া যাবে ইংল্যান্ডে, তারপরেই পাওয়া যায় নিউজিল্যান্ডে, তারপরে পাওয়া যায় অস্ট্রেলিয়া, ব্লা 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 চলতে চলতে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, এসব জায়গায়। আমার নিজের যাওয়ার অভিজ্ঞতা আছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানকার গল্প আমি পরে বলবো, আগে সৌরভটা তোমায় বলবো। এই হোটেলে যখন ভারতীয় দল গিয়ে হাজির হয়, সেই দলে কারা কারা ছিল, এই যুবরাজ থেকে আরম্ভ করে হরভজন, মানে সবার মনে আছে, কায়েব, ওই দল সময়টা
হরভজন সিং থেকে আরম্ভ করে রবীন সিং তখন ছিল। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই 2002 যখন ট্যুরটা হয় তখনও ইন্ডিয়ান টিমে একটা রুল এসে গেছিল যে ক্যাপ্টেন সিঙ্গেল রুম পার। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো সৌরভ যখন চেক ইন করছেন ন্যাচারালি ওখানে যারা রয়েছে জেনেই নিয়েছেন ক্যাপ্টেন নেই, এবং ওখানে ক্রিকেট ঘরানাটা এমন সকলে জানে যে ক্যাপ্টেনের ঘরটা বড় হতে হবে। তার কারণ একটাই, ক্যাপ্টেনের ঘরে মিটিং হয়, টিম মিটিং, ক্যাপ্টেনের ঘরে অনেক বেশি লোক এসে ঢোকে, তো ক্যাপ্টেনের ঘরটা যাতে বড় হয় এটা মাথায় রাখে। তো এরকমই একটা ঘর সৌরভকে দেওয়া। তো ঘরে টুরে ঢুকে টুকে দেখে শুনে খুব পছন্দ হয়ে যায়। ওর একটা ব্যাপার আছে, মানে ও যে কোনো হোটেলে যখন চেক ইন করে আগে সব কিছু রেখে দেখার পরে বাথরুম টয়লেটটাই বস ঠিক মতো দেখে নেয়, এটা আছে কিনা, ওটা আছে কিনা, বাথটব ঠিক আছে কিনা, জল ঠিক মতো পড়ছে কিনা, এগুলো সব দেখে। আরও একটা ব্যাপার আছে, কারণ ওর ব্যাট যেগুলো দিয়ে খেলে সেগুলো ঘরের অন্য কোনো অংশে রাখে না, রাখে বাথরুমের ভেতরে একটা শুকনো অংশে। এই গল্প অন্য ধরনের, এই গল্প আজকে এই যে তোমার এপিসোড তার সাথে যায়। তুমি নিশ্চয়ই জানো যে তোমাকে আমি বলেছি যে আমার একটা নতুন বই সেকাল থেকে একাল, মানে ওই সময়ের সৌরভ থেকে এখনকার সৌরভ, সেখানে এই সব গল্প আছে ঠাসা। হ্যাঁ, এই গল্পও আছে যেটা নিয়ে তোমাকে বলছি। তো এইবার সৌরভ সব চেক করে নিল, সবার চেকিং হয়ে গেছে, যে যার প্লেয়াররা তখন টুইন শেয়ারিং রুম সেসব জায়গায় গিয়ে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে থাকে সিনিয়র প্লেয়ারদের সিঙ্গেল শেয়ারিং রুম, মানে একটা একটা করে রুম থাকে। এই হোটেলটার বিশেষত্ব ছিল হোটেলটার বয়স অনেক বেশি, মানে ওই ক্যাসেল মানে দুর্গের মতো। যারা আমরা বিভিন্ন ধরনের ভূতের সিনেমা দেখে অভ্যস্ত, এই যে আমরা যেসব বাস্কার ভিলস বা অন্যান্য ধরনের যে আমরা সিনেমাগুলো দেখি তার শুটিং এইসব জায়গায় হয়। ওসব সৌরভের মাথায় ছিল না, খেলতে গেছে ন্যাচারালি সৌরভ এবার প্র্যাকটিস করেছে, সেটিং হয়ে যাওয়ার পর মাঠে চলে গেছে। মাঠটা হোটেল থেকে খুব কাছে, মানে এত কাছে যে কয়েকটা বারান্দা থেকে হোটেলের রুম থেকে এটা দেখা যায়, মানে মাঠটা দেখা যায়। তো সেই হোটেলে যখন তোরা প্র্যাকটিস করে ফিরে আসে, ডে নাইটের ম্যাচের প্র্যাকটিস ছিল, ম্যাচটা পরের দিন ডে নাইটেই ছিল। তো সৌরভরা যখন ফিরে আসে অনেকটাই রাত, সন্ধ্যের মানে রাত পেরিয়ে গেছে, এবার ডিনারে যাবে। তো সৌরভ এবারে নিজের ড্রেস ফ্রেস চেঞ্জ করে, মানে প্র্যাকটিসের ওয়াশ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে এবার টিমের সাথে ওরা ডিনারে বেরোবে। মানে ওখানে কি হয়, যখন ইন্ডিয়ান টিম বাইরে যায় তখন টিমের যাতে বন্ডিংটা খুব ভালো থাকে, তখন ওরা বাইরে বেরিয়ে গিয়ে কোথাও একটা জায়গায় একসাথে বসে খায়। সেখানে এরকম জায়গা খোঁজা হয় যে যেটা একটা বড় টেবিল বা হয়তো খুব একটা কাছের জায়গা যেখানে হয়তো 6-7টা টেবিল আছে, যেখানে আরো 6জন করে বসা যায়। তো এইরকম ভাবে কনসেপ্ট। তো ডিনারে গেছে, ডিনার করে এসেছি, যার মানে রুমে চলে এসছে। সৌরভ এসছে, সৌরভ আসার পর সৌরভ অ্যাজ ইউজুয়াল যা করে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে চায়। এবং সৌরভ সবসময় মানে যখনই সিঙ্গেল রুমে থাকে বা কারোর সাথে শেয়ারিংয়ে থাকে, ওর দুটো শর্ত ওকে ওর সাথে থাকলে মানতে হয়। এই নিয়েও খুব মজার ঘটনা আছে। মানে এক সময় এমনও হয়েছিল জগমোহন ডালমিয়াকে রিকোয়েস্ট করে নবজোৎ সিং সিধুকে নাগপুর টেস্টের সময় নিজের ঘর থেকে বার করে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিল। কেন, সেটা অন্য গল্প। আমার এই বই যেটা তোমায় বললাম তার মধ্যে এই সব গল্প আছে। এনিওয়ে, তো এই ঘরটা সৌরভ একা। সৌরভের শর্ত দুটো কি, নাক ডাকা চলবে না যদি আমার সাথে কেউ থাকে, আর 2, ঘরের লাইট চলবে না, পুরো অন্ধকারে ও শোবে না। সৌরভ এই অবস্থায় শুতে যায়। অ্যাকর্ডিং টু সৌরভ ভার্সন, শুয়ে তো ছিলাম, যা হয় ক্যাপ্টেন, প্র্যাকটিস করে এসছি, খেটে খুটেও এসছি, গাঢ় ঘুম হওয়ার কথা। শুতে যখন শুয়ে পড়েছি, কত ভালো বেড ফেড সব ফেসিলিটি দারুণ, একটা মানে পুরোনো আমলের একটা ঘরানায় গিয়ে শুচ্ছি। এমনিতেই মহারাজ, ন্যাচারালি মহারাজকীয় একটা ঘুম টুম হবে এরকমই ভাবনা থাকে। ঘন্টা 2 ঘুমের পর ওর ভার্সন, ওর বক্তব্য, ও যখন বলছে গল্পটা, ওর কাছে সত্যি, আমার কাছে তখন শুনতে মনে হয়েছে গল্প, সেই জন্য বারবার গল্প বলছে। ও বলছে হঠাৎ মনে হলো বাথরুমে জল পড়ছে।
ওয়াশরুমে কলটা খোলা, জল পড়ছে। সৌরভের ঘুমটা পাতলা হয়, খানিকক্ষণ ওয়েট করে বিছানায় শুয়ে, জলটা পড়ছে না। তখন আওয়াজটা শুনে মনে হয় হ্যাঁ জল তো পড়ছে, জল পড়াটা তো ঠিক না। তো উঠে গিয়ে জলটা বন্ধ করবার জন্য ওয়াশরুমে যায়। ওয়াশরুম অন্ধকার, ওয়াশরুমের বাইরে সুইচ, দেয়ালের সুইচটা টেপে, ভেতরে লাইট জ্বলে, দরজা ঘোরায়, তাকিয়ে দেখে কোথাও কোনো নেই, কোনো ট্যাপ খোলা নেই, আর জল পড়ার আওয়াজ নেই। শুধু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে ভাবে হ্যাঁ তেরিকা, খুব খাটাখাটনি গেছে, ঘুমটা ঠিক করে হচ্ছে না, ও হয়তো পাশের ঘরে কোথাও জল পড়ছিল, আমি ভাবছি আমার ঘরে। হ্যাঁ ঠিক আছে, অফ টফ করে দরজা ফরজা টেনে আবার শুয়ে পড়ছে। এসি চলছে, ভালো ঘুম হচ্ছে। আবার 2 ঘন্টা পরে ওর মনে হচ্ছে না বেশ জোরে জল পড়ছে, আবার ঘুম ভেঙে গেছে। এই ঘুম ভাঙাতে তখন ওর খানিকক্ষণ আওয়াজটা সত্যি ওর ঘরে কিনা বুঝবার জন্য ওর বক্তব্য যে আমি মিনিট খানেক চুপচাপ যে হালকা চাদরটা গায়ে দিয়েছিলাম সেটা মুখ অব্দি ঢেকে, মানে আমাকে যেন কেউ দেখতে না পায়, সেই অবস্থায় আমি বোঝবার চেষ্টা করছিলাম যে জলটা সত্যিই আমার রুমে নাকি না পাশের কোনো রুমে বা অন্য কোথা থেকে জল পড়ছে, বা এমন কিছু হচ্ছে বৃষ্টি জোরে যে বাইরে হয়তো জলটা পড়ছে। এই রকম অবস্থার খানিকক্ষণ চলার পরে মনে হলো ঘুমটা তখন মোটামুটি ছুটে গেছে। হ্যাঁ, তো ওর মনে হয়েছে যে না, জল তো আমার মনে হচ্ছে যে দরজাটা খুলেছিলাম সেই দরজা দিয়েই আসছে। ও চাদরটাকে একটু সরায়, চাদরটা সরিয়ে দেখার চেষ্টা করে যে ওই যে বাথরুমটায় লাইট জ্বেলেছিল সেখানে লাইট জ্বলছে না নিভে আছে। তাকিয়ে দেখার পর বোঝে না লাইট নিভে আছে, আমার ঘরেরও লাইট নেবো, ওখানেও লাইট নেবো। আর উঠে বসে, বসে খুব ভালো করে শব্দটা শোনে, জল পড়ছে তো, পরিষ্কার শব্দ। তখন মনে হয় না, আমি এই উদ্ধার করব। হ্যাঁ, মানে মুখে বলছি উদ্ধার করব, কিন্তু পরে কি বলেছিল সেটা আমি পরে বলছি। তখন ও কি হয়, খালি পায়ে না গিয়ে ওদের ওখানে স্লিপিং ইয়ে দেওয়া থাকে, স্যান্ডেল দেওয়া থাকে, সেটাও পরে না। আর আগের বার যখন পড়েছিল তখন ওই আওয়াজটা হয়েছিল। ওর ধারণা হচ্ছে যে আমার আওয়াজটা শুনে কিছু বন্ধ হয়ে যাবে না, আওয়াজ করে পা টিপে টিপে, পা টিপে 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 10-12 পা পরেই ওই ঘরের লাগোয়া টয়লেট। এবারে লাইট জ্বালে, দরজাটা খুলেছে, দরজাটা খুলে অন্ধকারে দেখছে একটা আওয়াজও নেই, কিচ্ছু নেই। দরজাটা টেনেছে, আবার জ্বললো আওয়াজ। চট করে ও ওই লাইটটা জ্বালিয়েছে, সেই লাইটটা জ্বালিয়েছে, দরজাটা খুলেছে, আর কোনো আওয়াজ নেই। অর্থাৎ ওর মনে হলো অন্ধকার, আমি গিয়ে হাজির হলাম, দরজাটা খুললাম, ওই জলের আওয়াজটা বন্ধ। আমি যেই দরজাটা বন্ধ করলাম, অন্ধকার রয়েছে ভেতরে, সঙ্গে সঙ্গে জলের শব্দ, যেই লাইট জ্বাললাম সঙ্গে সঙ্গে কিন্তু আবার জলের শব্দ। তাহলে কি হচ্ছে? এইবার ওর ভেতরে শুরু হয়েছে শিরশিরানি, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না কি করা উচিত, কিছুতেই বুঝতে পারছে না। তার চেয়েও বড় কথা, এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল যে আমি ক্যাপ্টেন, আমি একটা ঘরে সিঙ্গেল অকুপেন্সিতে থাকছি, আমি যদি বলি এসব কীর্তি ঘটছে, এক তো মানে ভাজি টাজি জুবিরাজ এরা আমার পিছনে হাত ধুয়ে লেগে পড়বে। এই রাত্রিবেলা মানে ভোর রাতও হয়নি, ঘোর রাত, এখনই আমার পিছনে লাগা শুরু। ও যাই হোক, মানে যত রাজ্যের ভগবানকে বিশ্বাস করে তাদেরকে ডেকে ঢুকে আবার সেই শুয়ে পড়েছে। ঘুম আর আসছে না, ঘুম আর আসছে না। এই অবস্থায় 8 ঘন্টা 40 মিনিট পরে ও যখন উঠে একবার যায়, যখন ফেরে তখন আওয়াজটা আবার বন্ধ হয়ে যায়। যখন একটু থিতিয়ে যায়, ঘুমটা আসে, তখন আবার আওয়াজটা আসে। তো এইবারে যেটা ঘটলো, ও তো ঘুমোচ্ছে না, জেগে আছে, কিন্তু 30-40 মিনিট কেটেছে। নিজের মানে ওর বক্তব্য, পারলে আমার নিঃশ্বাসটাও বন্ধ করে রাখি, যাতে নিঃশ্বাসের যে আওয়াজ হয় সেটা শুনে যদি ও বন্ধ করে দেয় আওয়াজটা। হঠাৎ একটা টাইমের পর আরো জোরে জলের আওয়াজ,
সৌরভ তখন বুঝে গেছে সামথিং গোয়িং অন, এবং এটা এই ঘরেই ঘটছে। কি করবে কিছু না বুঝতে পেরে মরি করে একদম ছিটকে দরজা দিয়ে বাইরে, হোটেলের মানে রুমের বাইরে। কিন্তু আবার কোথায় যাবে, যেতে তো হবে কোথাও। পাশের রুমটাই ছিল রবিন সিং, নিজের ঘর খোলা, সেই অবস্থায় ও পাশের ঘরে গিয়ে টাটা করে নক করেছে। চুপ কচলাতে কচলাতে বেরিয়েছে, হ্যাঁ দাদা क्या हुआ? सोने दो मेरे को सोने दो क्योंकि नींद नहीं आ रही। বলতে পারছে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা কোই দিক্কত নেই। তো ওকে তখন অফার করেছে বিছনা এসো, মানে অনেক বড় বিছনা, দুজনে যদি ও সিঙ্গেল অকুপেন্সি ছিল, সিনিয়র ক্রিকেট। বিছনা এসো, মানে বিছনাতেও ভয়, যদি এই বিছনা শোয়ার পরে আবার এখানে জল পড়ে তো বিছনাতে এসো। মাটিতে শুয়ে পড়েছিল, ওরা সব কার্পেট দেওয়া পুরো মাটি, ওই কুশান থাকে না সোফার কুশান, তাই নিয়ে ঘুমিয়ে পড়ছে। ভোর হয়েছে, ভোর হওয়ার পর সকালবেলা সবচেয়ে আগে ও উঠেছে, যে সবচেয়ে লেটে ওঠে, উঠে নিচে গিয়ে আগে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করেছিল, রাদার নাইট ম্যানেজারকে, আমার ঘরে এই ঘটনার কারণ কি। তখন ম্যানেজার বলেছিল যে অ্যাকচুয়ালি স্যার আপনাকে ওই ঘরটা দেওয়া ইচ্ছে আমার ছিল না। কেন? বলছি স্যার আমরা সাধারণত ওই ঘরটা কাউকে দিইনি। তখন সৌরভ জিজ্ঞেস করেছে, আবার জিজ্ঞেস করছে কেন? বলছি স্যার ওটা না আমরা খুব চাপ না পড়লে দিই না। ঠিক আছে, তখনও সৌরভ একা শুনছে, টিমের কোনো প্লেয়ার ওঠেনি, কাউকে ডাকেনি, ওর কাছ থেকেই শুনবে ঘটনাটা। তখন এই ম্যানেজার ওকে বলে, স্যার আপনার যদি অসুবিধা হয় আপনাকে আমি শিফট করে দিচ্ছি, ঘটনাটা বলছে না কিন্তু কেন ওকে বলছে। তখন সৌরভ নাছোড়বান্দা বলছে শিফট তো করবোই, সে হোটেলে থাকবো না হোটেলের বাইরে অন্য হোটেলে যাব, না এই রুমে থাকবো, না পুরো টিম নিয়ে চলে যাবো, সেটা অন্য কথা, ঘটনাটা আমায় বলতে হবে কি ঘটনা। তখন ওই ম্যানেজার, ব্রিটিশ ম্যানেজার ওকে বলে, আমাদের এই হোটেলের যিনি মালিক তিনি ওই ঘরে মারা যান। ব্যাস, সৌরভ ওখানেই শেষ। সৌরভ ইমিডিয়েট আপনি ওই ঘর থেকে জিনিসপত্র আমার বার করুন। স্যার শুনুন আপনাকে এখানেই শিফট করাচ্ছি, কোনো চান্স নেই। ও সব নিজে যায়নি, যাবতীয় যা আছে সব এসে রিসেপশনে জমা হয়েছে, কেউ ওঠেনি, তখন কেউ ওঠেনি। তারই মধ্যে 3টে হোটেল পরে আর কোনো ওই ধরনের মানে পুরোনো আমলের হাভেলি বা ওই ধরনের ক্যাসেল হোটেলে আর ওঠে। আর 3টে হোটেল পরে আরেকটা হোটেলে গিয়ে নিজেই চেকিং করে ঢুকে গেছে। পরে আমি ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের কাছ থেকে গল্পটা শুনতে গিয়ে শুনেছিলাম, ওরা উঠে সকালে দাদাকে পাচ্ছে না, দাদা নেই, তো সে তো ওই আতঙ্কে ঘুম হয়নি, সে তো ওই হোটেলে গিয়ে ঘুমোচ্ছে। এই হচ্ছে সৌরভের ভয়ের পিঠ। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অমিত, সৌরভের এই ভীতি, এটা 2000 কত সালের ঘটনা, 2। সৌরভ এই ঘটনাটা ইয়ান বোথাম তার নিজের যে বায়োগ্রাফি লেখে, তাতে সৌরভের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউতে এই ঘটনাটা বলে। এবং বোথাম ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়াতে এবং ইংল্যান্ডে এই ধরনের ঘটনা যতই হোক, নিজের দেশে এই ধরনের একটা হন্টেড হোটেলে এরকম সৌরভ গঙ্গোপাধ্যায়ের এরকম একটা অভিজ্ঞতা সেটা জায়গা পেয়েছিল। তার কারণ ওই যে বললাম, ইংল্যান্ডে না যারা যায় যে কোনো মানে বিশ্বের যে কোনো প্রান্তে, তারা অধিকাংশ এই ভূতকে অনুভব করার জন্য, ভূত দেখতে এইসব হন্টেড হোটেলে থাকার চেষ্টা করে। নর্মাল হোটেলের চেয়ে এই হন্টেড হোটেল, এটা আপনারা আজকে শুনছেন, আপনারা নিজেরাও অনেকের হয়তো জানা আছে যারা ইংল্যান্ড গেছেন বা ইংল্যান্ড সম্পর্কে আগ্রহী, আপনারা গুগল সার্চ করেও বিভিন্ন ঘটনা পাবেন, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন। তো এরা এই কারণে একদম লিস্টেড থাকে, তুমি যদি শুরুই করো গুগলে সার্চ করে হন্টেড হোটেল ইন ইংল্যান্ড, লাইনের পর লাইন হোটেল পাবে, তার মধ্যে এই হোটেল আছে। এই হোটেলে অস্ট্রেলিয়া দল থেকে তারা এমন অবস্থায় পড়েছিল
যে মানে ওই রাতেই টিম হোটেল ছেড়ে চলে যাবে এরকম অবস্থায় ছিল। এই হোটেলেই পাকিস্তান দল ছিল, তাদেরও অভিজ্ঞতা একই বিভিন্ন সময়। তো ইংল্যান্ডে সৌরভের এই যে ভীতি, এই ভীতি অমূলক ছিল না। সৌরভ এই ঘটনাটাই একটু ঘুরিয়ে এদিক ওদিক করে, কারণ সৌরভের উপস্থাপনা তো আমার মতো না, আমার চেয়ে অনেক ভালো উপস্থাপনা, সেই উপস্থাপনা আমরা দাদাগিরির এপিসোডেও পাবো। দাদাগিরিতেও এই ঘটনাটা যারা প্রতিযোগী তাদের কাছে শেয়ার করেছিল, ভূত নিয়ে সকলের অভিজ্ঞতা জানা নিয়ে এপিসোডটা হচ্ছে। তো এই হলো সৌরভের কথায়, নিজের কথায় শোনা আমার ওর ভূত কাহিনী, ওর নিজের অভিজ্ঞতায় ভূত। আমরা মানে সৌরভের বিষয় তো মানে এই ছোট্ট কিছু বলে শেষ হয় না। আমরা চাইছি এটা আরেকটা সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড কিছু গল্প আপনার ঘটনা আপনার বর্ণনা করে শুনবো। নিশ্চয়ই, তো আজ নিশ্চয়ই। এখানেই শেষ করছি। শেষ করলাম আমাদের আজকের উপারের কথা। দেখুন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে এসে তার অভিজ্ঞতা শেয়ার করা, বিশেষ করে দাদার অভিজ্ঞতা শেয়ার। আজ এখানেই শেষ করি। গুড নাইট। গুড নাইট, নমস্কার।